বন্ধুরা, আজ আমরা শুরু করব একটা নতুন টপিক, ফিজিক্স অফ আর্থ। আজ আমাদের ফিজিক্স অফ আর্থের প্রথম পার্ট। দেখে নেওয়া যাক আমরা কি কি পড়ব। আজকে আমরা পড়ব বিগ ব্যাং এবং বিগ ব্যাং থেকে শুরু করে আজকের ইউনিভার্স কিভাবে তৈরি হলো সেই সম্বন্ধে। তারপর মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। তারপর সোলার সিস্টেম, আমাদের সৌরমণ্ডল। এবং ফাইনালি আমরা জানব টেরেস্ট্রিয়াল এবং জোভিয়ান প্ল্যানেট সম্বন্ধে কিছু বিষয়। শুরু করার আগে আমি একটা কথা বলি, তোমরা খাতা পেন নিয়ে এই ভিডিওটার সামনে বসতে পারো এবং যেখানটা মনে হবে আমি নোট করব সেখানে ভিডিওটা পজ করে তোমরা নোট করে নিও। এই ভিডিওটা আমি এমনভাবেই তৈরি করেছি যাতে তোমরা পরীক্ষার জন্য রেডি হয়ে যেতে পারো। প্রথমে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি সম্বন্ধে তোমরা সকলেই অল্প বিস্তর কিছু জানো, এখানে আরো কিছু জানবে। এই বিগ ব্যাং থিওরির প্রবক্তা ছিলেন জর্জ লেমেচার বলে একজন বিজ্ঞানী। ইনি অ্যালবার্ট আইনস্টাইনের বন্ধু ছিলেন। তো এই বিগ ব্যাং থিওরি বলছে ইউনিভার্স তৈরি হয়েছিল একটা আদিম পরমাণু থেকে, বা এটাকে বলা হয় সুপার অ্যাটম। তো এই সুপার অ্যাটমের কিছু বৈশিষ্ট্য ছিল, দেখে নিই বৈশিষ্ট্যগুলো কি কি। সুপার অ্যাটমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হট এবং ইনফাইনাইটলি ডেন্স, অর্থাৎ এটা অত্যন্ত উষ্ণ এবং অসীম পরিমাণে ঘন, অর্থাৎ এর ঘনত্ব অসীম। বুঝতে পারছো, একটা অ্যাটম থেকে যদি একটা ইউনিভার্স তৈরি হতে হয় তার ঘনত্ব ঠিক কতটা হওয়া প্রয়োজন। এর আরেকটা বৈশিষ্ট্য, এটা ফিউ মিলিমিটার ওয়াইড। যদিও তখন স্পেসের ধারণা ছিল না, যদি ধারণা করতে হয় তাহলে আমরা বলবো এটা কয়েক মিলিমিটার মাত্র ওয়াইড ছিল। এরপর ব্ল্যাক হোলে কি হয় তোমরা জানো, ব্ল্যাক হোল সমস্ত কিছুকে আকর্ষণ করে নেয়, এমনকি লাইটও ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না। এখানে কি হয়েছিল, এই জায়গা থেকে সমস্ত কিছু বেরিয়ে এসেছিল, একটা সুপার অ্যাটম থেকে সমস্ত কিছু বাইরে বেরিয়ে এসেছে, তাই এটাকে বলা হয় সুপার চার্জড ব্ল্যাক হোল। নামকরণের কারণ আশা করি বুঝতে পেরেছ। যাই হোক, আজ থেকে 13.7 বিলিয়ন বছর আগে, বিলিয়নের হিসেবটা একটু বলে দিই তোমাদের। 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি বা 10⁹। ওকে, 13.7 বিলিয়ন বছর আগে এই বিস্ফোরণটা ঘটে। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো বা এখানে একটা প্রশ্ন স্বভাবতই মনে আসে যে বিগ ব্যাং এর আগে কি ছিল, কিন্তু এই প্রশ্নটার মানে হয় না, কারণ বিগ ব্যাং এর সময় টাইম t=0, অর্থাৎ সেই বিগ ব্যাং থেকে সময় শুরু হয়েছিল। বিষয়টা এরকম, তোমরা যদি দক্ষিণের দিকে যেতে শুরু করো, প্রথমে তোমরা ভারতের শেষ রাজ্যে পৌঁছবে, তারপর শ্রীলঙ্কা, তারপর ভারত মহাসাগর ক্রস করে আস্তে আস্তে তোমরা পৌঁছে যাবে দক্ষিণ মেরুতে। দক্ষিণ মেরুতে পৌঁছানোর পর তুমি যদি জিজ্ঞাসা করো এর দক্ষিণে কি আছে, সেটার কোনো উত্তর হয় না, কারণ তুমি দক্ষিণ মেরুতে পৌঁছে গেছো। একইভাবে সময়ে পিছোতে পিছোতে তোমরা যখন টাইম t=0-তে পৌঁছবে, তখন তোমরা জিজ্ঞাসা করতে পারো না এর আগে কি ছিল, কারণ সময় ওখান থেকেই শুরু হয়েছে। যাই হোক, এই বিগ ব্যাং থেকে আমরা তাহলে পেয়েছি ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, অর্থাৎ সমস্ত কিছু। বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মুহূর্ত পর্যন্ত সময়টাকে দুটো ভাগে ভাগ করা হয়, রেডিয়েশন এরা এবং ম্যাটার এরা। এরা মানে হলো যুগ, অর্থাৎ রেডিয়েশনের যুগকে আমরা বলি রেডিয়েশন এরা। এই রেডিয়েশন এরাটাকে আবার কয়েকটি ছোট ছোট সময়ে বা এপোকে ভাগ করা যায়। এই এপোকগুলির নাম কি আমরা দেখে নিই। প্ল্যাঙ্ক, গ্র্যান্ড ইউনিফাইড, ইনফ্লেশনারি, ইলেকট্রোউইক, কোয়ার্ক, হ্যাড্রন, লেপটন এবং নিউক্লিয়ার। সবার প্রথমে প্ল্যাঙ্ক এপোক। এই প্ল্যাঙ্ক এপোকে উষ্ণতাটা তোমরা দেখতে পাচ্ছ 10⁻40 কেলভিন, অর্থাৎ অত্যন্ত বেশি উষ্ণ, এবং টাইমটা কত না ইমিডিয়েট, অর্থাৎ বিগ ব্যাং এর জাস্ট সময়তে। প্ল্যাঙ্ক এপোকে কি হয়েছিল, কোনো ম্যাটার ছিল না, ছিল শুধুমাত্র এনার্জি। এবং আজকে তোমরা চারটে ফোর্স সম্বন্ধে জানো, কিন্তু প্ল্যাঙ্ক এপোকের সময় চারটে ফোর্স ছিল না, একটাই ফোর্স ছিল, সুপার ফোর্স। সুপার ফোর্সের মধ্যেই চারটে ফোর্স মিলেমিশে ছিল। যদিও প্ল্যাঙ্ক এপোকের শেষ দিকে গ্র্যাভিটি বাইরে বেরিয়ে চলে আসে, অর্থাৎ তিনটে ফোর্স একসাথে থাকে। এই তিনটে ফোর্সকে এখনো পর্যন্ত গ্র্যান্ড ইউনিফাইড থিওরি দ্বারা এক করা গেছে। তো যাই হোক,
তাহলে এখন আমাদের টোটাল দুটো ফোর্স আছে, একটা গ্র্যান্ড ইউনিফাইড থিওরি ফোর্স এবং গ্র্যাভিটি। এরপর এলো গ্র্যান্ড ইউনিফিকেশন এপক। এখানে প্রথমে তিনটে ফোর্স একসাথে আছে তোমরা দেখেছো, কিন্তু আস্তে আস্তে এখানে স্ট্রং নিউক্লিয়ারটা আলাদা হয়ে যায়। অর্থাৎ এরপর আমাদের তিনটে ফোর্স থাকলো, গ্র্যাভিটি, স্ট্রং নিউক্লিয়ার এবং ইলেকট্রোউইক। ইলেকট্রোউইকের মধ্যে দুটো ফোর্স একসাথে আছে, উইক এবং ইলেকট্রোম্যাগনেটিক। এবং গ্র্যান্ড ইউনিফিকেশন এপকের টেম্পারেচার তোমরা দেখতে পাচ্ছ 10⁻36 কেলভিন, অর্থাৎ একটু ঠান্ডা হয়েছে ইউনিভার্স। এবং এর সময়টা হচ্ছে 10⁻43 সেকেন্ড আফটার বিগ ব্যাং, অর্থাৎ বিগ ব্যাং এর জাস্ট সময়তেই। বেশ, এরপর এলো ইনফ্লেশনারি এপক। ইনফ্লেশনারি এপকে টেম্পারেচারটা আরো কমেছে 10⁻33 কেলভিন, এবং এর টাইমটা কত, 10⁻36 সেকেন্ড আফটার বিগ ব্যাং। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইমের সাথে এক্সপানশন প্লট করা আছে। ইনফ্লেশনারি এপকে টাইম যত বেড়েছে এক্সপানশন তত বেড়েছে। এক্সপানশনটা ঠিক কতটা হয়েছিল আমরা দেখে নিই। একটা অ্যাটমের সাইজ থেকে শুরু করে একটা কমলালেবুর সাইজ। তোমাদের মনে হতে পারে এটা খুব বেশি এক্সপানশন নয়, কারণ কমলালেবুকে আমরা খুব ছোট হিসেবেই জানি। তবে একটা অ্যাটমের থেকে তুমি যদি ভাবো, একটা অ্যাটমের স্কেলে তুমি যদি ভাবো, তাহলে কিন্তু কমলালেবুটা অনেক বড়। অর্থাৎ এই সময় এক্সপানশন যথেষ্ট বেশি হয়েছিল। এই ইনফ্লেশনারি এপোকে আরো একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে এই সময় কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক এবং ইলেকট্রন তৈরি হয়েছে। কিন্তু ইউনিভার্স এখন এতটাই হট যে এরা একসাথে আসতে পারেনি। বেশ, এরপর এলো ইলেকট্রোউইক এপক। নাম থেকেই বুঝতে পারছো এটা ইলেকট্রোউইক ফোর্স সম্বন্ধে কিছু একটা ব্যাপার। তার আগে এই সময় দেখো, ইনফ্লেশনে ইউনিভার্স এক্সপানশন হওয়ার ফলে টেম্পারেচার অনেকটা কমে গেছে 10⁻20 কেলভিন, এবং এর টাইমটা কত না 10⁻32 সেকেন্ড আফটার বিগ ব্যাং। এই ইলেকট্রোউইক এপকে কি হলো, এই যে দুটো ফোর্স আমাদের একসাথে আছে এই দুটো আলাদা হয়ে গেল। তাহলে ইলেকট্রোউইক এপকের শেষে আমাদের চারটে ফোর্স আমরা পেয়ে গেলাম, গ্র্যাভিটি, স্ট্রং নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক। এরপর এলো আমাদের কোয়ার্ক এপক। কোয়ার্ক এপকে সমস্ত কোয়ার্ক তৈরি হয়েছে। এই সময় টেম্পারেচার ইউনিভার্স দেখো আরো একটু ঠান্ডা হয়েছে 10⁻16 কেলভিন, এবং এর সময়টা হচ্ছে 10⁻12 সেকেন্ড আফটার বিগ ব্যাং। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কোয়ার্ক এখানে আছে, আপ, ডাউন, টপ, বটম, স্ট্রেঞ্জ, চার্ম এবং ইলেকট্রন। তো কিন্তু এই কোয়ার্ক এপকের সময় উষ্ণতা এতটাই বেশি যে এরা একসাথে এসে প্রোটন বা নিউট্রন বা কোনো সাব অ্যাটমিক পার্টিকেল ফর্ম করতে পারেনি। এখানে আমাদের থার্মোমিটারটা থাকলো। এরপর এলো হ্যাড্রন এপক। থার্মোমিটার দেখতে পাচ্ছ উষ্ণতা কিছুটা কমেছে, এবং এখানেও দেখতে পাচ্ছ উষ্ণতা হচ্ছে 10⁻10 কেলভিন, এবং এর টাইম হচ্ছে 10⁻6 সেকেন্ড আফটার বিগ ব্যাং। এই সময় কোয়ার্কগুলো কাছাকাছি আসতে শুরু করে, আরো একটু ঠান্ডা হয়। হ্যাড্রন এপকের মাঝামাঝি সময়তে এটা আরো একটু ঠান্ডা হয় এবং কোয়ার্কগুলো আরো কাছাকাছি আসে। আরো ঠান্ডা হওয়ার পর কোয়ার্কগুলো কাছাকাছি এসে ফিউজ করে যায় এবং তৈরি করে প্রোটন এবং নিউট্রন। তাহলে হ্যাড্রন এপকে আমাদের দুটো হ্যাড্রন তৈরি হলো, প্রোটন এবং নিউট্রন। এরপর এরা আরো কাছাকাছি আসে পরের এপকে, লেপটন এবং নিউক্লিয়ার এপকে। এরা আরো কাছাকাছি আসে। এই সময় তোমরা দেখতে পাচ্ছ টেম্পারেচার, লেপটন এপকের টেম্পারেচার 10⁻12 কেলভিন, এবং এটা শুরু হয়েছিল মোটামুটি 1 সেকেন্ড পরে বিগ ব্যাং এর। নিউক্লিয়ার এপকের টেম্পারেচার 10⁻9 কেলভিন, এবং এটা শুরু হয়েছিল মোটামুটি 100 সেকেন্ড পরে বিগ ব্যাং এর। আসলে এই দুটো সময়ে একসাথে ঘটনাটা ঘটেছিল, যার জন্য এই দুটো এপক আমরা একসাথে বলছি। এই সময় হ্যাড্রনগুলো প্রোটন এবং নিউট্রন কাছাকাছি আসতে শুরু করে। আস্তে আস্তে কাছাকাছি এসে এরা ফিউজ হয়ে তৈরি করে ইউনিভার্সের প্রথম মৌল, হিলিয়াম। তাহলে রেডিয়েশন এরার শেষে আমাদের হিলিয়াম তৈরি হয়ে গেল। এরপর এলো ম্যাটার এরা। রেডিয়েশন এরার মতোই ম্যাটার এরাকেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো অ্যাটমিক, গ্যালাকটিক এবং স্টেলার। প্রথমে অ্যাটমিক এপক। এই সময় টেম্পারেচার দেখতে পাচ্ছ অনেকটাই কম, এবং এর টাইম হচ্ছে 50,000 ইয়ার আফটার বিগ ব্যাং, অর্থাৎ অনেকটা পরে। বেশ, এ সময় প্রোটন এবং ইলেকট্রন কাছাকাছি আসতে শুরু করে। কাছাকাছি আস্তে আস্তে টেম্পারেচার যখন আরো একটু কমে, তৈরি হয় ইউনিভার্সের দ্বিতীয় মৌল,
হাইড্রোজেন। এরপর অ্যাটমিক এপকের পরে এলো আমাদের গ্যালাকটিক এপক। এই সময় তৈরি হলো ক্লাউড, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্লাউড। এবং এই সময় গ্র্যাভিটি এতটা বেশি ছিল যেটা অ্যাটমগুলোকে একসাথে নিয়ে, অ্যাটম, হ্যাড্রন, লেপটন, কোয়ার্ক যা কিছু ছিল সবকিছু একসাথে নিয়ে তৈরি করলো আরো কিছু মৌল। এবং এই গ্যালাকটিক এপকের পর এবং সেই মৌলগুলো কিছু নির্দিষ্ট শেপ তৈরি করলো ইউনিভার্সে এই গ্যালাকটিক এপকের সময়। গ্যালাকটিক এপকের টাইমটা নোট করে নাও, 200 মিলিয়ন বছর আফটার বিগ ব্যাং। এই গ্যালাকটিক এপকের পরই এলো আমাদের স্টেলার এপক। গ্যালাকটিক এপকে মৌলগুলো তৈরি হতে শুরু করেছে, যেটা টোটালি তৈরি হয়েছে স্টেলার এপকে, এবং আমরা এখন বাস করছি এই স্টেলার এপকের মধ্যেই। স্টেলার এপকে সমস্ত মৌল তৈরি হলো যা দিয়ে যাবতীয় জিনিস ইউনিভার্সের, আমাদের পৃথিবী, চাঁদ এবং আমরা নিজেরা, সমস্ত কিছু ওই মৌলগুলো দিয়ে তৈরি। বেশ, তোমরা বিগ ব্যাং সম্বন্ধে জানলে। তোমরা জেনে এরপর অবাক হবে, বিগ ব্যাং কিন্তু একটা মাত্র হয়নি। বিগ ব্যাং অনেকগুলো হয়েছে এবং প্রতিনিয়ত এখনো হয়ে চলেছে। এবং এই প্রতিটা বিগ ব্যাং আলাদা আলাদা ইউনিভার্সের জন্ম দিয়েছে, যার ফলে তৈরি হয়েছে আমাদের মাল্টিভার্স। এবং এই মাল্টিভার্সের মধ্যে, এই টোটাল মাল্টিভার্সের, এগুলো আলাদা আলাদা ইউনিভার্স, টোটাল মাল্টিভার্সের মধ্যে একটা হচ্ছে আমাদের ইউনিভার্স। তো এই মাল্টিভার্সের অস্তিত্ব এখনো পর্যন্ত শুধুমাত্র থিওরিটিক্যালি প্রুভড। যদি এটা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে হয়, তাহলে যেটা হতে হবে সেটা হচ্ছে অন্য কোনো ইউনিভার্স যদি আমাদের ইউনিভার্সের সাথে ঠুকাঠুকি লাগে, তাহলে আমাদের ইউনিভার্সের সেই জায়গাটাতে টেম্পারেচার ভ্যারি করবে, হয় অনেক উষ্ণ হয়ে যাবে বা অনেক শীতল হয়ে যাবে। এবং এই টেম্পারেচার ভ্যারিয়েশন থেকে বোঝা যাবে আলাদা ইউনিভার্সের অস্তিত্ব। কিন্তু ডিরেক্ট প্রুফ না থাকলেও আরো অনেক ছোট ছোট প্রুফ আছে যেগুলো মাল্টিভার্সের অস্তিত্বকে প্রমাণ করে। সেটা এই লেকচারের বিষয়বস্তু নয়। বেশ, এরপর তোমরা এই ছবিটা বুঝতে পারবে। দেখো, গ্র্যাভিটি তো কাজ করছে সারা ইউনিভার্স জুড়ে, অর্থাৎ গ্র্যাভিটি হয়তো এটা করতে পারতো, সমস্ত তারা গ্যালাক্সিকে একসাথে নিয়ে চলে আসতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না কেন? আর একটা বিষয় ভাববার বিষয়, সেটা হচ্ছে গ্র্যাভিটি সমস্ত কিছুকে টেনে রাখার চেষ্টা করছে, অর্থাৎ ইউনিভার্সের রেট অফ এক্সপানশন আস্তে আস্তে কম হওয়ার কথা। অর্থাৎ যে গতিতে ইউনিভার্স এক্সপ্যান্ড করছিল, গতিটা আস্তে আস্তে কমে যাওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। ইউনিভার্সের বাড়ার হার আস্তে আস্তে বাড়ছে, এটাকে বলা হয় অ্যাক্সিলারেটেড এক্সপানশন। সেটা কেন হচ্ছে? এটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটির জন্য। এই অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স আছে ডার্ক এনার্জিতে। ডার্ক এনার্জি সমস্ত গ্যালাক্সিকে একটা থেকে আরেকটাকে আলাদা করে রেখেছে। তাই ইউনিভার্সের বাড়ার হার এখানে আস্তে আস্তে বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা অনেকটা সমান, কিন্তু এখানে ডার্ক এনার্জির প্রভাব বেশি হওয়ার জন্য আস্তে আস্তে ইউনিভার্সের রেট অফ এক্সপানশন বাড়ছে। এটাকে বলা হয় ডার্ক এনার্জি অ্যাক্সিলারেটেড এক্সপানশন। এবং এই টোটাল জায়গাটা, বেশিরভাগ জায়গাটাতে আছে ডেভেলপমেন্ট অফ গ্যালাক্সিজ, প্ল্যানেট, অর্থাৎ কিনা ম্যাটার এরা। খুব ছোট্ট অংশ এখানে দেখতে পাচ্ছি ইনফ্লেশন এপক আছে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন অর্থাৎ প্ল্যাঙ্ক এপক, এগুলো হয়েছে। এবং আফটারগ্লো লাইট প্যাটার্ন, এগুলো সব হয়েছে তারপরে। যাই হোক, এটা এটা আসলে সিএমবিআর, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এটা সম্বন্ধে আমরা পরের দিন বলবো। যাই হোক, এরপর আমরা দেখে নিই আমাদের ইউনিভার্সের কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে the universe is expanding and the velocity of expansion is increasing with time. তোমরা এইমাত্র দেখলে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে এবং এক্সপানশনের ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে। এরপর the universe is isotropic, এই পয়েন্টটা খুব ক্রুশিয়াল। এর মানে হচ্ছে ইউনিভার্সকে তুমি যেখান থেকেই দেখো, টোটাল ইউনিভার্সকে যদি তুমি দেখো একসাথে, তাহলে ইউনিভার্স সমস্ত দিকেই সিমিলার, সমস্ত রকম ভাবে। অর্থাৎ একজন অবজারভার যদি পৃথিবীতে থাকে আর একজন অবজারভার যদি অন্য কোনো গ্যালাক্সিতে থাকে, দুজনই ইউনিভার্সের প্রপার্টি একই রকম দেখবে। এরপর দ্য ইউনিভার্স অ্যাপিয়ার্স টু হ্যাভ মাচ মোর ম্যাটার দ্যান অ্যান্টিম্যাটার, এটাকে বলা হচ্ছে সিপি ভায়োলেশন। এটা বোঝা খুবই সহজ। যদি ম্যাটার আর অ্যান্টিম্যাটার একই পরিমাণ থাকতো, তাহলে কিন্তু আজ তুমি কিছুই দেখতে পেতে না। আজ তুমি আমি কেউ আমরা এক্সিস্ট করতাম না, কারণ ম্যাটার অ্যান্টিম্যাটার একসাথে এলে
সেখানে শুধুমাত্র রেডিয়েশন থাকে, ম্যাটার বা অ্যান্টি ম্যাটার কোনোটারই অস্তিত্ব থাকে না। যাই হোক, এরপরের পয়েন্ট হচ্ছে দি ইউনিভার্স ইজ কম্পোজড অলমোস্ট কমপ্লিটলি অফ ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার অ্যান্ড অর্ডিনারি ম্যাটার। এটা ম্যাক্সিমামটা জুড়ে আছে, এছাড়াও আছে অ্যান্টি ম্যাটার এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পরিমাণটা খুবই কম, তোমরা দেখতে পাচ্ছ 0.005% থেকে 0.01%। বেশ, এরপর আমরা দেখে নিই আমরা ঠিক কোন জায়গাতে আছি। এখানে আছে টোটাল মাল্টিভার্স। এই টোটাল মাল্টিভার্সের মধ্যে একটা হলো আমাদের ইউনিভার্স। এই আমাদের ইউনিভার্সের মধ্যে কিছুটা জায়গা হচ্ছে আমাদের অবজারভেবল ইউনিভার্স। অবজারভেবল ইউনিভার্স মানে যেসব জায়গা থেকে লাইট পৃথিবীতে এসে পৌঁছেছে, অর্থাৎ পৃথিবী কেন্দ্রে আছে এবং এই সমস্ত জায়গা থেকে লাইট এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছেছে। এই টোটাল জায়গাটাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। অবজারভেবল ইউনিভার্সের বাইরে কি আছে আমরা জানি না, কারণ সেই জায়গা থেকে লাইট এখনো এসে পৌঁছয়নি পৃথিবীতে। তাই অবজারভেবল ইউনিভার্সের বাইরে ধরা হয় এটা অসীম। টোটাল ইউনিভার্স অসীম এবং আমরা জানি শুধুমাত্র অবজারভেবল ইউনিভার্স সম্বন্ধে। এই অবজারভেবল ইউনিভার্সের ডায়ামিটার হলো 93 × 10⁹ লাইট ইয়ার, অর্থাৎ যথেষ্ট বড়। তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রে এখানে আছে ভার্গো সুপার ক্লাস্টার। ভার্গো সুপার ক্লাস্টারের মধ্যে আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং তার মধ্যে আছে সৌরমণ্ডল, তার মধ্যে আছি আমরা। যাই হোক, অবজারভেবল ইউনিভার্সের মধ্যে ভার্গো সুপার ক্লাস্টার কিন্তু একটা বিন্দু মাত্র। এনিওয়ে, এরপর এই ইউনিভার্সের মধ্যে অনেক সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার মানে হচ্ছে যেটার মধ্যে আরো অনেক তারা, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার আছে। ক্লাস্টার হচ্ছে অনেক গ্যালাক্সি নিয়ে একটা ক্লাস্টার, অনেক ক্লাস্টার নিয়ে একটা সুপার ক্লাস্টার। বেশ, তো অবজারভেবল ইউনিভার্স তৈরি হয়েছে সুপার ক্লাস্টার নিয়ে। এরকম একটা সুপার ক্লাস্টার হলো আমাদের ল্যানিয়েকা সুপার ক্লাস্টার। এই ল্যানিয়েকা সুপার ক্লাস্টারের মধ্যে আছে ভার্গো সুপার ক্লাস্টার। এই ভার্গো সুপার ক্লাস্টারের মধ্যে আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা ল্যানিয়েকা সুপার ক্লাস্টারের ঠিক এই জায়গাটাতে আছে। এটা টোটাল ল্যানিয়েকা সুপার ক্লাস্টার, তার মধ্যে এরকম জায়গাতে আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। বেশ, মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্বন্ধে আমরা এরপর জেনে নেব, বাট তার আগে আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে গ্যালাক্সিকে দুভাগে ভাগ করা যায়, স্পাইরাল এবং ইলিপ্টিক্যাল। স্পাইরাল গ্যালাক্সি মানে হচ্ছে একটু আগে তোমরা যে ছবিটা দেখলে, যেটা নিহারিকার মতো ঘুরছে মনে হবে, এবং ইলিপ্টিক্যাল গ্যালাক্সি হচ্ছে একটা ইলিপসয়েড। যেদিক থেকেই দেখো না কেন একটা ইলিপসয়েডকে দেখে মনে হবে সেটা একটা ইলিপস, অর্থাৎ সেই গ্যালাক্সিগুলোকে আমরা বলবো ইলিপ্টিক্যাল গ্যালাক্সি। এই স্পাইরাল গ্যালাক্সিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অর্ডিনারি স্পাইরাল গ্যালাক্সি এবং বার্ড স্পাইরাল গ্যালাক্সি। যেসব স্পাইরাল গ্যালাক্সির সেন্টারে একটা বার থাকে তাদেরকে বলা হয় বার্ড স্পাইরাল, এবং যাদের সেটা থাকে না তাদের বলা হচ্ছে অর্ডিনারি স্পাইরাল গ্যালাক্সি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে বার্ড স্পাইরাল গ্যালাক্সি। বেশ, আমাদের পৃথিবী থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখতে লাগে এরকম। এটা কিন্তু পৃথিবী থেকে ভিউ। ওকে, এরপর আমরা আসি গ্যালাক্সি সম্বন্ধে কিছু জানার বিষয়। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো আর্ম আছে, এগুলোকে বলা হয় এক একটা আর্ম। এই যে আমি যেখানে এটা নিয়ে যাচ্ছি এগুলো এক একটা আর্ম। সিমিলারলি এটা আর একটা আর্ম, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, এরকম অনেকগুলো আর্ম আছে আমাদের গ্যালাক্সি। তার মধ্যে একটা আর্ম বা সাব আর্ম হলো অরায়ন সিগনাস। এই অরায়ন সিগনাস আর্মের মধ্যে আছে আমাদের সোলার সিস্টেম। তোমরা দেখতে পাচ্ছ এই টোটাল গ্যালাক্সির মধ্যে একটা বার আছে, এই জন্য আমাদের এটাকে বলা হচ্ছে বার্ড স্পাইরাল গ্যালাক্সি। যাই হোক, তো এই সূর্য গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে চলেছে এবং এটার ডায়ামিটার হচ্ছে 50,000 লাইট ইয়ার এবং এর বেগ হচ্ছে লাইটের ভেলোসিটির 1/1300 ভাগ। যাই হোক, এবং এটা ঘুরতে সময় নেয় মোটামুটি ভাবে 225 মিলিয়ন বছর। মিলিয়ন 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে বুঝতে পারছো এটা ঘুরতে অনেক বেশি সময় নেয়। এনিওয়ে, এরপর আমাদের সৌরমণ্ডল কিভাবে তৈরি হয়েছিল, এটার অনেক হাইপোথিসিসের মধ্যে সবথেকে যেটা প্রতিষ্ঠিত মতবাদ সেটা হচ্ছে নেবুলার হাইপোথিসিস। এই নেবুলার হাইপোথিসিসের প্রবক্তা ছিলেন ল্যাপ্লাস। নেবুলার হাইপোথিসিসে বলা হচ্ছে সান এবং সমস্ত প্ল্যানেট একটা জায়ান্ট গ্যাস ক্লাউড থেকে তৈরি হয়েছে, যেটা জায়ান্ট গ্যাস ক্লাউডটা 4.57 বিলিয়ন বছর আগে
কিছু একটা হওয়ার জন্য কলাপস করে যায়, ক্লাউড কলাপস করে গিয়ে কঠিন হয়ে এই সৌরমণ্ডল তৈরি করে। বেশ, এই নেবুলার হাইপোথিসিস সৌরমণ্ডলের বেশিরভাগ বৈশিষ্ট্যকে সাপোর্ট করে। দেখে নিই বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে planets and asteroids all formed at the same time। সমস্ত গ্রহ এবং গ্রহাণু প্রায় একই সময়তে তৈরি হয়েছে। তোমরা বুঝতে পারবে শুধুমাত্র গ্রহগুলোই না, শুধুমাত্র গ্রহ উপগ্রহ বা এগুলোই না, আমাদের শান, সূর্যের এজও মোটামুটি ভাবে সেম। পৃথিবী, শান, মঙ্গল এবং অন্যান্য গ্রহাণুর সাথে সূর্যের বয়স মোটামুটি ভাবে সেম। অর্থাৎ এটা তখনই সম্ভব যদি সকলে একটা গ্যাস ক্লাউড থেকে হঠাৎ করে তৈরি হয়েছে তাহলেই। এর সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে দ্য প্ল্যানেটারি অরবিটস আর নিয়ারলি কোপ্ল্যানার। অর্থাৎ সমস্ত গ্রহের যে কক্ষপথ, সে কক্ষপথগুলো মোটামুটি ভাবে একই প্লেনে আছে। এটা তখনই সম্ভব যদি একটা ক্লাউড থেকে সমস্ত তৈরি হয়েছে। বুঝতে পারছো, একটা নীহারিকা, সেই নীহারিকার বিভিন্ন আর্ম এক একটা গ্রহকে হয়তো তৈরি করেছে, যার জন্য সবাই মোটামুটি একই প্লেনে ঘুরছে। দেখে নাও ইনক্লিনেশন গুলো কি রকম। সব থেকে বেশি ইনক্লিনেশনে আছে মার্কারি, বুধ, সেটা মাত্র 7 ডিগ্রি। অতএব বুঝতেই পারছো এরা মোটামুটি ভাবে সকলেই কোপ্ল্যানার। এনিওয়ে, এর পরের বৈশিষ্ট্য হচ্ছে প্ল্যানেটারি অরবিটস লাই নিয়ার দ্য প্লেন অফ দ্য সানস ইকুয়েটর। অর্থাৎ এরা সকলে শুধু যে একই প্লেনে আছে তা না, সেই প্লেনটা হচ্ছে সূর্যের নিরক্ষীয় তল। বেশ, এটার মানে হচ্ছে সূর্যের নিরক্ষীয় তল ইক্লিপ্টিক প্লেনের সাথে 7.5 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ যেটাকে কোপ্ল্যানার বলাই যায়। ইক্লিপ্টিক প্লেনটা কি? ইক্লিপ্টিক হচ্ছে পৃথিবীর কক্ষপথের যেটা তল, সেটাকে বলা হচ্ছে ইক্লিপ্টিক প্লেন। এনিওয়ে, এর পরের বৈশিষ্ট্য হচ্ছে প্ল্যানেটারি অরবিটস আর নিয়ারলি সার্কুলার। অতএব গ্র্যাভিটি দিয়ে তোমরা ব্যাখ্যা করতেই পারো যে কেন প্ল্যানেটারি অরবিট সার্কুলার, বাট সার্কুলার হওয়ার কারণ এখান থেকেও ব্যাখ্যা করা যায়। নেবুলার হাইপোথিসিসে নীহারিকা যেহেতু মোটামুটি ভাবে সার্কুলার, তাই সমস্ত প্ল্যানেটারি অরবিটকে মোটামুটি ভাবে সার্কুলার বলা যায়। তো সার্কুলার কি না সেটা তুমি কিভাবে বোঝো, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি দিয়ে। মার্কারির ইসেন্ট্রিসিটি E = 0.2065, মঙ্গলের 0.0934, অর্থাৎ জিরোর খুব কাছাকাছি। একটা সার্কেলের ইসেন্ট্রিসিটি 0, এগুলো জিরোর খুব কাছাকাছি, অর্থাৎ নিয়ারলি সার্কুলার বলা যায়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে দ্য প্ল্যানেটস অল রিভলভড অ্যারাউন্ড দ্য সান ইন দ্য সেম ডিরেকশন। সমস্ত প্ল্যানেট একই ডিরেকশনে ঘুরে চলেছে। একটা প্ল্যানেট তো অপোজিট ডিরেকশনে ঘুরতে পারতো, পৃথিবী যেদিকে ঘুরছে বৃহস্পতিও সেদিকে এবং শনিও সেদিকে, এবং সমস্ত প্ল্যানেট ওই একই দিকে ঘুরে চলেছে। এটা একমাত্র নেবুলার হাইপোথিসিস থেকেই ব্যাখ্যা করা যায়, কারণ অন্য কোনোভাবে যদি প্ল্যানেটগুলো তৈরি হয়ে থাকতো, ওরা যদি অপোজিট ডিরেকশনেও ঘুরতো, তাতেও সে একই গ্র্যাভিটেশনাল ফোর্স প্রয়োজন হতো। অর্থাৎ যেহেতু সবাই একই দিকে ঘুরছে, অতএব বলা যায় সোলার সিস্টেম একটা নেবুলা থেকে তৈরি হয়েছে। নেবুলা মানে নীহারিকা। বেশ, এর পরের বৈশিষ্ট্য হলো দ্য স্পেসিং অফ প্ল্যানেটারি অরবিটস ফলোজ আ রাফ লগারিদমিক সিরিজ। অর্থাৎ অরবিটগুলো পরস্পরের থেকে ঠিক কতটা দূরে আছে সেটা একটা লগারিদমিক সিরিজ ফলো করে। এটাকে বলা হয় টাইটাস বোর্ড ল। টাইটাস বোর্ড লটা হচ্ছে যে an = c1 + c2 × 2^n। এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এবং c1 আর c2 হচ্ছে কনস্ট্যান্ট। পৃথিবী এবং বৃহস্পতির কক্ষপথের তুলনা করে দেখা যায় c1 c2 এর মান পাওয়া যায়, এবং মানগুলো হচ্ছে an = 2/5 + 3/40 × 2^n, অর্থাৎ c1 = 2/5, c2 = 3/40। এই লগারিদমিক সিরিজটা ঠিক কেন এটা ফলো করে, এটার কোনো এক্সপ্লেনেশন কিন্তু নেই। নেবুলার হাইপোথিসিস থেকে এটা ব্যাখ্যা করা যায় না, এবং অন্য কোনো হাইপোথিসিস আজ পর্যন্ত তৈরি হয়নি যেটা এটাকে ব্যাখ্যা করতে পারে। হয়তো তোমরা বড় হয়ে যখন রিসার্চ করবে, হয়তো তোমরা এটার কারণ বের করতে পারবে। বেশ, এরপর আমরা আমাদের সৌরমণ্ডলের ভেতরে চলে আসি। আমাদের সৌরমণ্ডলে টোটাল 8টা প্ল্যানেট আছে। এই 8টা প্ল্যানেটকে দুটো ভাগে ভাগ করা যায়, টেরিস্ট্রিয়াল এবং জোভিয়ান। টেরিস্ট্রিয়ালের মধ্যে পড়ছে এই 4টে, এবং জোভিয়ানের মধ্যে এই 4টে তোমরা দেখতে পাচ্ছ।
টেরেস্ট্রিয়াল প্ল্যানেট অর্থাৎ মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্স, এদের কিছু বৈশিষ্ট্য আমরা এবারে দেখে নেব। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের the main mass of these planets is composed of silicate materials, although most have a metallic core. অর্থাৎ সিলিকা মানে কি? বালি। অর্থাৎ এদের প্রধান ভরটা বালি এবং বালি দ্বারা তৈরি অন্যান্য যৌগ দ্বারা গঠিত, এবং যদিও বেশিরভাগ প্ল্যানেটের মধ্যে একটা মেটালিক কোর, যেটা লোহা এবং নিকেল দিয়ে তৈরি হয়েছে প্রধানত, সেটা দেখা যায়। এরপর their densities range from 3000 to 6000 kg per meter cube and they all have well defined surface. এদের একটা ওয়েল ডিফাইন্ড সারফেস আছে। তোমাদের মনে হতে পারে যে এটা তো স্বাভাবিক, ওয়েল ডিফাইন্ড সারফেস থাকবেই, কিন্তু সেটা থাকার কথা নয়, যেটা জোভিয়ান প্ল্যানেটে থাকে না, আমরা দেখব। এরপর these planets don't have rings and exhibit very few moons. এদের রিং নেই এবং এদের চাঁদের সংখ্যা বা উপগ্রহের সংখ্যা খুব কম, এবং these planets are relatively small. বুঝতে পেরেছো আশা করি। এরা আসলে জোভিয়ান প্ল্যানেটের চাইতে তুলনায় ছোট। এরপর আমরা আসছি জোভিয়ান প্ল্যানেট। জোভিয়ান প্ল্যানেট এই চারটে: জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। এরা আসলে এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়: গ্যাস জায়ান্ট এবং আইস জায়ান্ট। গ্যাস জায়ান্ট হচ্ছে আমাদের জুপিটার, স্যাটার্ন। আইস জায়ান্ট হচ্ছে ইউরেনাস এবং নেপচুন। বেশ, গ্যাস জায়ান্টে সাধারণত থাকে হিলিয়াম এবং হাইড্রোজেন, যেখানে আইস জায়ান্টে থাকে কিছু রক এবং মিক্সচার অফ ওয়াটার, মিথেন এবং অ্যামোনিয়া। এরপর আমরা জোভিয়ান প্ল্যানেটের কিছু বৈশিষ্ট্য দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে the main mass of these planets is composed of nearly the same materials as the sun. সান যা দ্বারা তৈরি, এরাও সাধারণত সেই একই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, সাধারণত হাইড্রোজেন প্লাস হিলিয়াম। এবং আইসি প্ল্যানেটগুলোতে তোমরা দেখলে, যেটা ইউরেনাস এবং নেপচুন, তাদের মধ্যে কিছু কিছু কার্বন এবং অক্সিজেনের বরফ দেখা যায়, শুষ্ক বরফ এগুলো, অতএব এগুলো জলের বরফ নয় কিন্তু। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এদের ডেনসিটি সাধারণত 700 থেকে 2000 কেজি পার মিটার কিউব, অ্যান্ড দে ডু নট পজেস ডেফিনিট সারফেস, অর্থাৎ এদের ডেফিনিট সারফেস নেই। এরপর some of these planets have rings and exhibit large number of moons. এদের মধ্যে কিছু প্ল্যানেটের রিং আছে, তোমরা শনির রিং সম্বন্ধে তো তোমরা সকলেই জানো, এবং এদের চাঁদের সংখ্যা বা এদের উপগ্রহের সংখ্যা কিন্তু অনেক বেশি। ফাইনালি, these planets are immense in size. এদের সাইজ অত্যন্ত বড়। এরপর আমরা আমাদের সৌরজগতের গ্রহগুলোকে দেখে নেব। প্রথমে আমাদের আছে বুধ। এখানে দেখতে পাচ্ছ বুধকে দেখা যাচ্ছে খুব ছোট। মার্কারি যখন এটা সানকে পাস করছে, এটা তখনকার ছবি। এটা মার্কারি আমাদের স্মলেস্ট প্ল্যানেট এবং শর্টেস্ট অরবিট ইন দ্য সোলার সিস্টেম। সূর্যের সব থেকে কাছে আছে আমাদের এই গ্রহ। এরপর আছে আমাদের ভেনাস, যেটা হচ্ছে হটেস্ট প্ল্যানেট। সব থেকে কাছে আছে কিন্তু বুধ, কিন্তু সব থেকে গরম হচ্ছে ভেনাস, যেটার উষ্ণতা হচ্ছে 867 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছো, এটা অনেকটা বেশি। এবং এটার অ্যাটমসফিয়ারে আছে সাধারণত কার্বন ডাই অক্সাইড। আর এটার এই গ্রহে এক্সটেন্সিভ লাভা ফ্লো সবসময় হয়ে চলেছে, যার জন্য এটা এত গরম, বা হয়তো গরম বলেই এটা সবসময় হয়ে চলেছে। এরপর আমাদের আর্থ। আর্থ সম্বন্ধে তো আমরা পড়বই, আমাদের সাবজেক্টটাই সেটা, ফিজিক্স অফ আর্থ। তবে আর্থকে বিশেষভাবে জানা হয় ওয়াটার সিস্টেমের জন্য, যেটা প্রাণ তৈরি করতে সক্ষম হয়েছে। এরপর আসছে আমাদের মঙ্গল। এই মঙ্গল গ্রহে মনে করা হয় আগে প্রাণ ছিল, যে সময় এটাতে হয়তো ওয়াটারি সারফেস বা আইসি সারফেস এখনো দেখা যায়, যার জন্য মনে করা হয় এটাতে অনেক আগে প্রাণ এক্সিস্ট করতো এই গ্রহতে। এরপর আসছে আমাদের জুপিটার। জুপিটার হচ্ছে আমাদের সব থেকে বড় গ্রহ, বৃহস্পতি। জুপিটারের পরেই আসছে স্যাটার্ন অর্থাৎ শনি, সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। এই শনি গ্রহ দেখতে খুবই সুন্দর, এবং এর বলয় ঠিক কতটা বড় বোঝানোর জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব যতটা, শনির বলয় প্রায় ততটাই বড়। তাহলে বুঝতে পারছো ঠিক কতটা বড়, তোমাদের একটা আইডিয়া হলো। এবং এর থিকনেস হচ্ছে মোটামুটি ভাবে 1 কিলোমিটার।
এরপর আসছে ইউরেনাস। ইউরেনাস যে জন্য বিখ্যাত, এটা সাইডে ঘুরছে। আমাদের আর্থ যেরকম এভাবে ঘুরছে, কিন্তু ইউরেনাস ঘুরছে সাইডে, অর্থাৎ এর অক্ষটা আছে 90 ডিগ্রি কোণ করে ইক্লিপ্টিক প্লেনের সাথে, এবং এটারও একটা রিং আছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ, ইউরেনাসের পরে আসছে নেপচুন। নেপচুন হচ্ছে আউটার মোস্ট প্ল্যানেট, সব থেকে দূরে আছে সূর্যের চাইতে। সূর্যের সব থেকে কাছে আছে বুধ, এবং সব থেকে দূরে আছে নেপচুন। অ্যান্ড ওয়ান অফ দ্য কোল্ডেস্ট, এর উষ্ণতা হচ্ছে -353 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এরপর এসব গ্রহ ছাড়াও এখানে আছে গ্রহাণু। এই গ্রহাণুগুলো ঘুরে চলেছে যে কক্ষপথে, সেটাকে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। এই গ্রহাণুর সাইজ হচ্ছে একটা অণুপরমাণুর সাইজ থেকে শুরু করে, যেটা লার্জেস্ট সেই গ্রহাণুর নাম হচ্ছে সেরেস। এটা টেক্সাস শহর যতটা বড়, প্রায় ততটা বড়। এছাড়া এখানে আছে কুইপার বেল্ট। এই কুইপার বেল্টের মধ্যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে, তাছাড়াও আরেকটা যেটা বিখ্যাত যেটা জিনিসটা আছে, সেটা হচ্ছে প্লুটো এই কক্ষপথে ঘুরে চলেছে। এই কুইপার বেল্টের মধ্যে আছে প্লুটোরও কক্ষপথ। এই প্লুটোকে তো তোমরা জানো বলা হয় এখন বামন গ্রহ। এখন আর ঠিক নবগ্রহ নয়, এখন 8টা গ্রহ আমাদের। এনিওয়ে, এই কুইপার বেল্টের পরে আছে উড ক্লাউড। এই উড ক্লাউডকে ধরা হয় আমাদের সৌরমণ্ডলের সীমানা। সৌরমণ্ডল ঠিক এখানে শেষ হলো। উড ক্লাউড তৈরি হয়েছে কালেকশন অফ আইসি ডেব্রিস, অর্থাৎ ছোট ছোট খণ্ড খণ্ড বরফের টুকরো দিয়ে তৈরি হয়েছে উড ক্লাউড। এবং তোমাদের যেটা এইমাত্র বললাম, এজ অফ দ্য সোলার সিস্টেম। বেশ, আজ তোমরা অনেক কিছু জানলে, আশা করি বুঝতে পেরেছো। আজ আমাদের লেকচার এখানেই শেষ হলো। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আরো এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল বাটনে ক্লিক করো। থ্যাংক ইউ।